Hello, beautiful and handsome, smiling people. This is the Pratusha Sarkar, and by the title and thumbnail, you already know the topic of this video. So, yeah, I think without wasting lots of time, we should start the video. হচ্ছে যে আমার ভয়েসটা এই মুহূর্তে একটু অন্যরকম শোনাচ্ছে কারণ আমার একটু শরীরটা খারাপ আছে এই মুহূর্তে এবং ফ্যান চলছে। সো যার কারণে আমার ভয়েস একটু আলাদা লাগবে আর একটু ব্যাকগ্রাউন্ড নয়েজ মেবি আসতে পারে। আমি চেষ্টা করবো এডিটিংয়ের টাইমে একটু ম্যানেজ করে নেওয়ার, আর তোমরাও প্লিজ একটু ম্যানেজ করে নিও। প্রথমেই যে বিষয়টা আমি বলবো সেটা হলো যে আমি 2026-এর মাধ্যমিক ক্যান্ডিডেট এবং পরীক্ষা আমাদের হয়ে গেছে, এবার রেজাল্টের অপেক্ষা। আমাদের রেজাল্ট বার হবে 8 তারিখ। একটা ছোট্ট গ্র্যাটিটিউড প্রথমেই দিই, সেটা হচ্ছে আমাদের এক্সামিনার্সরা যারা প্রায় 9.5 লাখ বা প্রায় 10 লাখ মতো স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে আমি যতদূর জানি, তাদের খাতা চেক করা, স্টুডেন্টরা যা নমুনা লিখে আসে খাতায় এবং সেগুলোকে প্রপারলি মার্কস ক্যালকুলেট করা, দেন বিভিন্ন রকম ইনফরমেশন ডাটা ওপর মহলে পাঠানো, দেন হেড এক্সামিনার্সদের তো আরও বিভিন্ন কাজ থাকে, দেন মিসম্যাচ, বিভিন্ন প্রসেস, এই যে একটা বিশাল লেন্দি প্রসেস ওনারা করেন, তার জন্য ওনাদেরকে স্যালুট। আই থিঙ্ক মানে ভীষণ একটা কঠিন বড় ধৈর্যের প্রসেস, তার উপর থেকে সামনে ইলেকশন। তো সব কিছু ওনারা কীভাবে ম্যানেজ করছেন ওনারাই জানেন, তাই ওনাদের প্রতি আমার এই একটা গ্র্যাটিটিউড বা স্যালুট রইল ভিডিও শুরুতেই। অ্যান্ড ইয়া, তো এবার মূল কথায় আসা যাক। তো পিডব্লিউর ব্যাচ নিয়ে আমার কেমন কি এক্সপিরিয়েন্স ছিল এই বিষয়ে আমি সংক্ষেপে বলছি। প্রথমেই এই বিষয়টা নিয়ে অনেকে জানতে চেয়েছিল। তো আমি পিডব্লিউর উড়ান এবং বোর্ড বুস্টার ব্যাচের স্টুডেন্ট ছিলাম এবং সেখানে থেকে আমার কি এক্সপিরিয়েন্স হয়েছে, কি অনুভূতি, এইসব বিষয় একটু আধটু সংক্ষেপে উপস্থাপন করার চেষ্টা করব। প্রথমত, আমি একজন বিগিনার ইউটিউবার। পিডব্লিউ আমাকে কোনো অ্যাঙ্গেল থেকে কিছু স্পন্সরশিপ বা কিছু দেয়নি। আমি নিজের এক্সপিরিয়েন্স খুব সাধারণভাবে শেয়ার করছি। পিডব্লিউর যে জিনিসগুলো আমার বেশ ভালো লাগতো, যে বেনিফিটগুলো আমি পেয়েছিলাম সেগুলো হলো ডিস্ট্রাকশনটা কম। অফলাইন টিউশনেও অনেক ডিস্ট্রাকশন হয়। অনেকে মনে করে যে অনলাইন টিউশন মানেই হচ্ছে বা অনলাইন কোচিং, অনলাইন ক্লাস মানে প্রচুর ডিস্ট্রাকশন, ফোনে খালি অন্য কিছু দেখা দেখি। ওই সব কিছু না, মানে স্টুডেন্টের হাতে আছে। যদি স্টুডেন্ট মনে করে যে না আমি ইউটিউব শর্টস দেখবো, দেন আমি রিলস স্ক্রোল করবো, দেন ডেফিনেটলি ওটা করতে পারে। বাট যদি স্টুডেন্ট ঠিকঠাক থাকে, আমার মনে হয় যে হয়তো অফলাইনের থেকেও কম ডিস্ট্রাকশন রয়েছে অনলাইন ক্লাসে, বিকজ ওখানে জাস্ট ক্লাস হচ্ছে। একটু আধটু কোনো স্টুডেন্ট যদি পোলে বা কিছুতে অ্যান্সার দেয়, ওগুলো মাঝে মাঝে হয়, দেন ওগুলো নিয়ে অনেক সময় ডাউট হয়, সেগুলো এক্সট্রা এক্সপ্লেন হয়। তো খুব একটা ডিস্ট্রাকশন তো হয় না ধরতে গেলে। আর ওখানে যেটা হয়, আমার পার্সোনালি এই জিনিসটা আমি জানি না খুব একটা কেউ বলেছে কিনা কখনো, বাট স্টুডেন্ট টিচার ইন্টারাকশন খুব ভালো হয়েছিল আমাদের টাইমে। আমি অন্যান্য ব্যাচেও শুনেছি খুব ভালোই হয়। আমাদের টিচাররা সবসময় মানে একটা কেমন বন্ডিং হয়ে গেছে, সেরকম মনেই হয়নি যে অনলাইন ক্লাস হচ্ছে। হয়তো আমাদের অনেকের নামও জানা চেনা রয়েছে, প্রচুর স্টুডেন্টদের সাথে আমাদের বন্ধুত্ব হয়েছে। আমরা যাতে একলা কথা বলতে পারি তার জন্য একটা কমিউনিটি সেকশন ছিল উড়ানে। বোর্ড বুস্টারে ছিল না, বাট উড়ানে ছিল। অ্যান্ড ওই কমিউনিটি সেকশনে আমরা মাঝে মাঝেই কথা বলতাম। কোনো সমস্যা হলে সেগুলোর আমরা অ্যান্সার পেয়ে যেতাম আমাদের অন্য বন্ধু বান্ধবদের থ্রুতে। অ্যান্ড অলসো আমাদের যখন কোনো নোটস চাওয়ার হতো, সেক্ষেত্রে আমরা সেই নোটসটা পেয়ে যেতাম। যেমন আই রিমেম্বার কোনি নিয়ে কিছু একটা বুঝতে পারছিলাম না আমি, অ্যান্ড ওটা ওই সেম কোয়েশ্চেনটা আমি একজনকে দেখি যে কমিউনিটিতে পোস্ট করেছে, অ্যান্সার চাইছিল। একজন এত সুন্দর একটা নোটস ওখানে দিয়েছিল না, আমার ভীষণ ভালো লেগেছিল যে হ্যাঁ এত ভালো নোটস আমি পেয়ে গেলাম। সো আই ফিল লাইক ওখানে ওই জিনিসটা রয়েছে। আমার সেরকম কিছু মনেই হয়নি যে এটা অনলাইন ক্লাস হচ্ছে, ইন্টারাকশন হবে না, এগুলো সব ভুল কথা, এটা মিথ। আর যেহেতু অনলাইন ক্লাসের সাথে সাথে বিভিন্ন অফলাইন কোচিংও ছিল, তাই আমার ক্ষেত্রে সবসময় লাইভ ক্লাস করা পসিবল হতো না। তো আমি নিজের টাইম অ্যাকর্ডিং পরে ক্লাসগুলো দেখে নিতাম, আর এটা তো খুব একটা আমার অসুবিধা হয়নি। যদিও বা কখনো ডাউট এসেছে, তো ওখানে ডাউট বক্সে ডাউট জিজ্ঞাসা করে দিতাম, অ্যান্ড মোটামুটি জলদি অ্যান্সার পেয়ে যেতাম। বাট জাস্ট বিফোর মাধ্যমিক যখন কোনো উড়ানের ক্লাস বা কোনো ডাউট এসেছে সেগুলো দেখে, তো তখন একটু লেট হয়েছিল। আদারওয়াইজ নর্মাল যেমন আমাদের ক্লাস হয়, তখনই যদি ডাউট জিজ্ঞাসা করা হয় লাইক কমেন্ট সেকশনে, ওখানেই রিপ্লাই দিয়ে দেওয়া হয়। আর না হলে আমাদেরকে যদি পরেও ক্লাস দেখি রেকর্ডেড ভার্জনে অ্যান্ড দেন ডাউট জিজ্ঞাসা করি, স্টিল 24 আওয়ার্সের মধ্যেই দিয়ে দেয়। বাট জাস্ট বিফোর মাধ্যমিক আমি দেখেছিলাম যে একটু লেট করছিল জিনিসগুলো। আদারওয়াইজ আই থিঙ্ক সব ততদিনে তো ক্লিয়ার হয়ে যাওয়ার কথা, তাই হয়তো মেবি ডাউট ইঞ্জিন সেভাবে চেক করা হয়নি। বাট হ্যাঁ, ডাউট কিন্তু যথেষ্ট ভালোভাবে ক্লিয়ার হয়। প্রথমত এতটা ডিটেলডভাবে বোঝানো হয় যে ডাউট তো খুব একটা আসে না যদি ঠিকভাবে কেউ ক্লাস করে। বাট তাও যদি চলে আসে, ডাউট সলভ হয়ে যায়। এটা অনেকের মানে চিন্তাধারা থেকে যে ডাউট সলভ হয় না, বাট হয়। তো ইয়া, অ্যান্ড আরেকটা জিনিস, কারো যদি মনে হয় যে আমি আগের ক্লাসগুলো করবো, সিলেবাস যেটা হচ্ছে তার আগের থেকে আমি নিজের পড়াটাকে এগিয়ে রাখবো, এরকম টেন্ডেন্সি অনেক জানা থাকে, তাই সেক্ষেত্রেও খাজানা বলে একটা সেকশন থাকে, সেখান থেকে আমরা সব ক্লাস আগের বছরের যে ক্লাসগুলো হয়ে থাকে সেগুলো দেওয়া থাকে আমাদের, আমরা ওগুলো করতে পারি। এবার এই জিনিসটা আরেকটা বেনিফিট পেয়েছিলাম আমরা, সেটা হচ্ছে যে আমাদের একজন ম্যাম চলে গিয়েছিলেন।
হিস্ট্রি সৃজিতা ম্যাম, উনি কোনো কারণে গেছিলেন। তো তারপরে আমাদের যিনি টিচার ছিলেন উনি যথেষ্ট ভালো পড়াতেন, নো ডাউট। ওটা লাস্টের দিকে আমি যখন ওনার ক্লাসগুলো করেছি, টু বি অনেস্ট উনি খুব ভালো পড়াতেন। বাট প্রথম হয় না যে একজন টিচারের কাছে পড়ে তুমি অভ্যস্ত, আরেকজন টিচারের সাথে তোমার ওই জিনিসটা একটু ম্যানেজ হতে সময় লাগবে। তো তখন ওই 1 মাস মতো খাজানা থেকে আমি হিস্ট্রি ক্লাসগুলো করেছিলাম আগের বছর, অ্যান্ড টু বি অনেস্ট খুব ভালো ছিল, কিন্তু মানে সুবিধা হয়েছিল। আমি তো প্রথমে জানতামই না যে খাজানা আমার নেওয়া আছে, বাট একটা অপশন ছিল যেখানে কি পারচেস করা থাকে ব্যাচে সেটা দেখা যায়। তো আমি মাই পারচেস বলে ওইখানে ক্লিক করি, অ্যান্ড আমি জানতে পারি যে আমার ব্যাচের সাথে সাথে খাজানাটাও কেনা আছে। তো খাজানাতে গিয়ে আমরা পুরোনো ক্লাসগুলো করতে পারি। তো সেক্ষেত্রে অনেকটা সুবিধা হয়েছিল। অ্যান্ড সৃজিতা ম্যামের ক্লাস, প্রমা ম্যামের ক্লাস, এগুলো দেখে না হিস্ট্রিতে ভালো রিভিশন হয়ে যেত, ওগুলোকে যদি অডিও মোড করে শোনা হতো। তো অ্যান্ড অলসো লাইফ সায়েন্সের ক্ষেত্রেও ভালো রিভাইজ হয়ে যেত ওটার থ্রুতে। কয়েকটা বেসিক জিনিস যেগুলো তো থাকে, সেটা হচ্ছে নোটস, একদম প্রপার নোটস থাকে। যেমন আই ফিল লাইক যথেষ্ট ডিপলি নোটসগুলো বানানো থাকে। মানে আমার মনে আছে আমাদের লাইফ সায়েন্সে যখন ক্লাস হচ্ছিল, ফার্স্ট চ্যাপ্টারে একটা পার্ট আছে যেখানে জয়ী গাছের মুকুল আবরণী থেকে অক্সিন আবিষ্কার হয়েছিল, ওই ব্যাপারটা পড়ানো হচ্ছিল। অ্যান্ড আমি ভাবলাম জয়ীটা কি, ঠিক আছে, নিজে যখন পড়ছিলাম, কারণ আমি বলছি আমি কেন ফার্স্টে বুঝতে পারিনি। তো পরে জানতে পারলাম ওটা ওটস, ক্লাস করে। অ্যান্ড ওই পরীক্ষাটা পুরো ডিটেলসে সঞ্জয় স্যার আমাদেরকে অ্যাভেনা কার্ভেচার পরীক্ষাটা প্রপারলি জিনিসটা বুঝিয়েছে, মানে যতটুকু অ্যাকচুয়ালি আছে কোনো বইয়ের সিলেবাসে ক্লাস 10-এ প্রপারলি জিনিসটাকে বলে দিয়েছে। ফার্স্ট বোর্ড বুস্টারেও বুঝিয়েছে, আর বোর্ড বুস্টারের থেকেও ডিটেলসে দেওয়া ছিল আমাদের উড়ানে। তো আমার কাছে যেহেতু দুটোই ছিল, তো স্যার যখন আমাদেরকে বোঝাচ্ছিলেন, তো আমার মনে হলো ঠিক আছে দুটোই ভালোভাবে দেখিনি। তো আমি জানতে পারলাম যেটা আমাদের বইয়ে 1 লাইনে শেষ করা আছে, সেই জিনিসটাকে অনেক ডিটেলসে বোঝানো হয়েছে। তো জিনিসটা যথেষ্ট বেনিফিশিয়াল। তো যদি কেউ একদম প্রথম থেকে ঠিকঠাকভাবে ক্লাস করছে, আই থিঙ্ক অনেকটা নলেজ গেন হতে পারে, প্লাস যথেষ্ট ভালো একটা কনসেপ্ট তাদের নিজেদের মধ্যে বিল্ড হতে পারে। আর রয়েছে ডিপিপি, আমাদের এক্সামও রুটিন অনুযায়ী ঠিক নেওয়া হতো, আর সাপ্তাহিক আমাদের একটা প্ল্যানার দিয়ে দেওয়া হতো, সেখান থেকে আমরা জানতে পেরে যেতাম যে আমাদের কখন কী ক্লাস থাকছে। অ্যান্ড ডিপিপিগুলো নিয়ে বলি। ডিপিপি মানে হচ্ছে ডেইলি প্র্যাকটিস পেপার্স, ঠিক আছে। এটা থেকে তোমরা বুঝতে পারছো যে কী হবে, একটা ক্লাস হয়, নোটস প্রোভাইড করা হয়, আর ডিপিপি প্রোভাইড করা হয়। ডিপিপির পরে সলিউশন চলে আসে, তুমি ওগুলোকে সলভ করতে পারো। আই থিঙ্ক ওখান থেকে এমন এমন জিনিস থাকে যেগুলো মানে হয়তো পরে তুমি যখন একদম মাধ্যমিকের লাস্টে টেস্ট পেপার করবে, তুমি দেখবে আমি তো অলরেডি জিনিসটা জানি। তো কিছু কিছু সাবজেক্ট হয়েছিল যেগুলোর আমি ডিপিপি ঠিকঠাক করেছিলাম, আর কিছু আমি করিনি, একদম সত্যি কথা বলছি। তো যেগুলোর করিনি আমার সেগুলো তো আমি কিছু বুঝতে পারিনি, বাট যেগুলো করেছিলাম পরবর্তীতে আমি দেখেছি যে না, অনেক জিনিস আমার হয়তো আগের থেকে জানা ছিল। তো এই বেনিফিটটা হয়েছে ডিপিপি থেকে। অ্যান্ড এক্সামও নেওয়া হতো, এক্সামের সলিউশন দেওয়া হতো। এক্সামগুলো আই থিঙ্ক অনেকেই ঠিকঠাক করে দেয় না, ইনক্লুডিং, বুঝতে পেরেছো। বাট যারা যারা অলরেডি পিডাব্লিউ ব্যাচে আছো, প্লিজ আমার একটা রেকমেন্ডেশন, এক্সামগুলো দিও, ফাঁকিবাজি ওখানে না যাতে কেউ করে। তো ইয়া, এই হচ্ছে সব বেনিফিট। সো নাও লেটস টক অ্যাবাউট মিস্টেক্স দ্যাট আই ডিড, ঠিক আছে। সো ফার্স্ট অফ অল, নট বিং রেগুলার, এটা একটা পয়েন্ট ধরে নাও। এই পয়েন্টের ভিতর অনেক কিছু সাব পয়েন্ট ঢুকবে যদি প্রপারলি এক্সপ্লেন করতে চাই। বাট সংক্ষেপে যদি বলি, তো আই থিঙ্ক প্রপারলি ক্লাসগুলো না করা, মানে আমার অফলাইন টিউশন হতো, অনলাইন টিউশন হতো, সব কিছু মিলিয়ে এনার্জিটা অনেক কমে যেত, প্লাস আমার গান থাকতো। বাট আমার যেটা মনে হয় আমি করতে পারতাম, কারণ ফার্স্ট সামারটিভে তো আমি করিনি, আর ওই সেম জিনিসটা আমি সেকেন্ড সামারটিভে করেছি। তো কী করে করলাম? তো ফার্স্ট সামারটিভে আমি ফাঁকিবাজিটা করেছিলাম যে আমি ঠিকভাবে প্রপারলি সব ক্লাসগুলো করিনি। প্রথমেই একটা ছোট জিনিস যেটা বলে দিই, যে আমি ম্যাথ ক্লাস রেগুলারলি করতে পারতাম না। আমি লাস্টের দিকে যখন টেক্সট পেপার করানো হচ্ছিল অ্যান্ড বোথ বুস্টার, ওইখানে ম্যাথ ক্লাসগুলো প্রপারলি করেছিলাম। কারণ এটা না করার সেরকম কোনো কারণ নেই, করা হতো না, কারণ আমার অফলাইনেও যিনি টিচার ছিলেন উনি যথেষ্ট ভালো পড়াতেন। আমার কোনো ডাউট সেরকম থাকতো না, কোনো অসুবিধা হতো না। প্লাস আমার ক্ষেত্রে মেন প্রবলেম হয়ে গেছিলো হিস্ট্রি জিওগ্রাফি প্রপারলি বোঝা, কারণ আমাদের এখানে কাউকে ঠিকভাবে বোঝানো হতো না, শুধু নোটস লেখানো হতো, তারপর সেরকম হতো না বোঝানো, কনসেপ্ট ক্লিয়ার হতো না। যার কারণে আমি অনলাইনে দেখেছিলাম যে এরকমভাবে পড়ানো যেতে পারে। তো পিডাব্লিউ তো ওটা রিয়া ম্যাম খুব ভালো পড়িয়েছেন, আই উড সে লিটারেচারের টিচার হয়ে ওইরকমভাবে জিওগ্রাফি পড়ানো আমার প্রণাম। তো সেই ক্ষেত্রে আমার যে ফিজিক্যাল সায়েন্স টিচার ছিলেন ওখান থেকেও বুঝে যেতাম। প্লাস আমি সোয়েনা ম্যামের অনেকগুলো লেকচার দেখেছি। বাট যেটা হতো, সোয়েনা ম্যামের লেকচারগুলো প্রচুর বড় ছিল, তো ধৈর্য রাখতে হবে। দেন আদারওয়াইজ যদি দেখি, তো আই থিঙ্ক সোয়েনা ম্যাম পড়েন কনসেপ্টটা খুব জলদি ভুলা যায় না, মানে ভুলবে না অত ইজিলি। এটা কীভাবে হতো আমি জানি না, বাট আমার মনে আছে কয়েকটা টপিক যেগুলো আমি এখনো প্রপারলি বলতে পারবো। আই হোপ সো যাতে আমার বেশি দিন মনে থাকে, আমি না ভুলি। সো কারণ আমার তো আর ফিজিক্স কেমিস্ট্রি নেই, তাই। সো নেক্সট হচ্ছে হ্যাঁ ওটাই, যে আমি ঠিকভাবে ক্লাস করতাম না, জিনিসটা আই থিঙ্ক কেউ রিপিট করবে না। আমি সেকেন্ড সামারটিভ থেকে ব্যাপারটা অনেকটা ঠিকঠাক করে নিয়েছিলাম। থার্ড সামারটিভে গিয়ে একটু টালমাটাল অবস্থা হয়েছিল, বাট স্টিল করেছিলাম। থার্ড সামারটিভে মানে টেস্টের টাইমে গিয়েও একটু টালমাটাল অবস্থা হয়েছিল, বাট স্টিল করে নিয়েছিলাম ওই প্রেশারের মধ্যেও, সব কিছুর মধ্যে।
বাট তবুও আমার মনে হয়েছে যে হয়তো আমি ম্যাথ ক্লাসগুলো আরও প্রপারলি করতে পারতাম, আমি আরও রিভাইজ করতে পারতাম, আমার কাছে প্রচুর রিসোর্স ছিল। বাট সামহাও কিছু কিছু জিনিস হয় না যে মানে ওটা তোমার জন্য নয়। আমি জোর জবরদস্তি কিছু করতে চাই না, এটা আমার কেন জানি না আছে। বাট এই জিনিসটাকে নিয়ে আমি একদম লাস্টে একটা তোমরা কোয়েশ্চেন করেছো, সেটার অ্যান্সারে আমি জিনিসটা নিয়ে বলবো ম্যাথটা, তো ওটা পরে বলছি। এবার যেটা আমি বসে গেছি, এবার বলি লাস্ট ক্লাস এক্সপিরিয়েন্স। সো উড়ানে যখন লাস্ট ক্লাস হয়েছিল, মানে ওটা সেপ্টেম্বরের স্টার্টিং এর দিকে, আমাদের হোল সিলেবাস শেষ, মানে আমাদের তখন লাস্ট ক্লাস হয়েছে, ঠিক আছে। অ্যান্ড আমি ওই টাইমে না খুব প্রেশার চলছিল, মানে স্কুলে প্রজেক্ট জমা দেওয়া, দেন খাতাও দেখানো হয় ওই টাইমে। সো মেবি দ্যাটস ওয়াই সব কিছু মিলিয়ে আমি আর কি লাইভ ক্লাস তখন অলমোস্ট করতেই পারছিলাম না, তো যার কারণে আমি উড়ানে লাস্ট ক্লাস সেরকম করতে পারিনি। করলে খুব ভালো হতো, বাট করতে পারিনি। আমি জানতামও না লাস্ট ক্লাস, আমি 10 তারিখ কি মেবি 12 এমনি টাইমে জানতে পারি যে ক্লাস আমাদের শেষ হয়ে গেছে, সিলেবাস শেষ। আমি পরে ক্লাস করতে করতে জানতে পারি। সো ওই লাস্ট ক্লাসগুলো করা হয়নি। বাট বোর্ড বুস্টারে যখন জয়েন হই, আমি একদম পুরো মোটামুটি চেষ্টা করেছিলাম লাইভ ক্লাস করার, কারণ তখন টেস্ট শেষ হয়ে গেছে। অ্যান্ড লেট মি টেল ইউ, আমি টেস্টের পরে টিউশন বেশিরভাগ স্টপ করে দিয়েছিলাম যাওয়া। বাংলাটা যেতাম কারণ আমার টেস্টের পর একটা মক টেস্ট দিয়েছিলাম, তো আর আমি জানতে পারছিলাম যে আমার ব্যাকরণটা এখনও কিন্তু একটু টালমাটাল অবস্থা আছে, যেটা পরবর্তীতে টু বি অনেস্ট যথেষ্ট ইম্প্রুভ হয়েছিল। জাস্ট মাধ্যমিকের আগে পর্যন্ত আমি ঠিকঠাক ছিলাম। তো যাই হোক, মোট কথা ব্যাকরণের জন্য যেতাম বাংলা টিউশন। অ্যান্ড অঙ্কটা আমি জানতাম যে আমাকে করতেই হবে, ওটাতে আমার আমি পরীক্ষার আগে পর্যন্ত আমি অলমোস্ট কাঁদছি যে কী করবো, যাবো পরীক্ষা দিতে, কী হবে, কেমন কোশ্চেন আসবে। তো সেই বিষয়ে আর কি আমি দুটো গেছি, বাকি আমি একটাও যাইনি। যার কারণে আমার কাছে লাইভ ক্লাস করার যথেষ্ট টাইম ছিল, অ্যান্ড আমি লাইভ ক্লাসগুলো করতাম, চেষ্টা করেছি বেশিরভাগ লাইভ ক্লাস করার। অ্যান্ড ভালো লাগতো ক্লাসগুলো করতে। অ্যান্ড তখনই মোটামুটি আমার নাম, আই ডোন্ট থিঙ্ক উড়ানে খুব একটা কেউ জানতো, বাট বোর্ড বুস্টারে আমার নাম অনেকে জানে, অনেকে খুব একটা তাও জানে না, বাট হ্যাঁ জানে, সঞ্জয় ভাই জানে, মেয়েটি আলম জানে। সো হ্যাঁ, অ্যান্ড আমি লাস্ট ক্লাসগুলো করেছিলাম তখন, যেহেতু প্রায় তখন আমি লাইভ ক্লাস করতে পারতাম, তো লাস্ট ক্লাসগুলো ভীষণই স্পেশাল। আমি যখন অফলাইনেও লাস্ট ক্লাস হয়েছিল, অ্যান্ড ওখানেও যখন লাস্ট ক্লাস হচ্ছিল, মানে আমি সেরকম ডিফারেন্সিয়েট করতে পারছিলাম না, আমার ওই রকমই লাগছিল। অ্যান্ড লাস্ট দিন হয়েছিল আমাদের ভিডিও কল, এমনি কিছু একটা প্র্যাকটিস হচ্ছিল, জানি না। বোর্ড বুস্টারের একটা আমাদের টেস্ট পেপার সিরিজ হচ্ছিল, আই থিঙ্ক ওগুলোরই লাস্ট ক্লাস হবে, তো ওই দিন ভিডিও কল হচ্ছিল। আমি ওটাই একটা মেন একটা মোমেন্ট আমি শেয়ার করছি। সো ওখানে যখন আমরা জয়েন করি 2-3 জন, ফার্স্ট তো ওটা হচ্ছিল না, অনেকবার করে রিকোয়েস্ট পাঠানোর পর ভিডিও কলে যখন জয়েন হলাম, তখন জেনারেলি বাস ক্যামেরাতে আমাদের মুখ দেখা যাচ্ছিল। আরও বাকি 2-3 জন ছিল, স্যার আর ম্যাম ছিলেন, সঞ্জয় স্যার অ্যান্ড শিডি ম্যাম ছিলেন। অ্যান্ড খুব বিধ্বস্ত অবস্থা তখন, স্যার তো খুব বিধ্বস্ত অবস্থা। বাট স্যার তো আমাকে বলছে এ তো রেডি হয়ে এসেছে, বাট আমি রেডি ছিলাম না। আমি কিছু একটা সূত্র মুখস্থ বা কিছু করছিলাম ওই মোমেন্টে। সো জানি না কী করছিলাম, ভুলে গেছি। তো আমি জিজ্ঞেস করতাম ওই মোমেন্টে যে অ্যাড্রিনালিন একদম পুরো হ্রাস করছে, তার উপর থেকে আমি ইমোশনাল কন্ট্রোলই করতে পারছি না, আমার পুরো একদম অবস্থা খারাপ হয়ে মুখে মাধ্যমিক করছে। আমি বললাম, আমি যখন ভয়ে ছিলাম, আই থিঙ্ক আমার প্রচণ্ডভাবে নস্টালজিয়া হিট করছিল যে এবার ক্লাস 11, এবার ক্লাস, মানে আমি ট্রানজিশনটাকে অ্যাকসেপ্ট করতে পারছিলাম না মাধ্যমিক থেকে। আমি না একদম দূরদর্শন একদম পুরো দেখছি দূর পর্যন্ত। আগে মাধ্যমিকটা দেয় মানুষ ওরা ভাবে, আমি দূর পর্যন্ত ভাবছিলাম। তো যার কারণে আমার ওই কোশ্চেনটা করা ছিল স্যারকে এবং ম্যামকে। আমি বলছি স্যার, ম্যাম, স্যার, ম্যাম। স্যার ম্যাম রিপ্লাইও দিচ্ছিলেন, বাট আমি কিচ্ছু শুনতে পাচ্ছিলাম না। একদম পুরো হাই একদম ভলিউম করতে হবে, তবে গিয়ে মেবি তুমি শুনতে পাবে, আদারওয়াইজ কোনো ঠিক নেই, মানে প্রচুর টেকনিক্যাল এরার্স হয়। বাট আই থিঙ্ক সেদিন একটা খুব ভালো সুযোগ ছিল কথা বলার, বাট আমি পারিনি, শুনতে পাইনি। মানে কম ছিল সাউন্ড, আমি জানতাম না যে ভলিউম বাড়াতে হয়, কারণ আমি তো উড়ানো ভিডিও কলে জয়েন হয়নি, আই থিঙ্ক হয়েছিল মেবি, জানি না। তো ফার্স্ট টাইম ছিল আর লাস্ট টাইম ছিল, তো বুঝতে পারিনি। বাট স্টিল মানে যাই হোক, এতটুকু যে এবার যদি কখনো দেখা হয়েছে স্যার ম্যামের সাথে, তাহলে স্যার ম্যাম চিনতে তো পারবে যে না এটা তো আমার স্টুডেন্ট, এটা প্রত্যুষা। সো এরকম একটা ব্যাপার, ভীষণ ভালো লেগেছিল ওই এক্সপিরিয়েন্সটা। এবার আসি আমার রেজাল্টের কিছুদিন আগেকার অনুভূতি কীরকম। তো জাস্ট বিফোর রেজাল্ট আমার কী হবে না হবে সেটা তো আমি ভেবেছি রেজাল্টের দিনের ভিডিওটা কী করব, আমি তার আগের দিন বিকেল থেকে স্টার্ট করব। মানে আমি 7 তারিখ বিকেল থেকে স্টার্ট করবো, যদি সকাল দিকে রেজাল্ট বার হয় তো। আর যদি আমি জানতে পারি যে 3-4টের দিকে রেজাল্ট বার হচ্ছে, তাহলে মেবি আমি 8 তারিখ সকাল থেকে করবো। তো সেই দিন তোমরা সব ফিলিং জানতে পারবে। সেদিন আমি আমার কিছু কথা একদম পুরো বলবো ঠিক করে, অ্যান্ড ভিডিওটা ছোটোই রাখবো, বাট স্টিল রাখবো, যাই হোক। তো সেটা বলছি না এখনই, সব ভিডিওটা দেখবে আশা করছি। আর যারা যারা আমি আমার ভিডিও প্রথমবার দেখছো, আমি বলবো তোমরা প্লিজ আমার মাধ্যমিক ব্লগটা দেখতে পারো। অ্যান্ড যাই হোক, এবার আমি বলি আমার কি এখন এক্সপিরিয়েন্স, মানে এখন আমার কেমন কী মনে হচ্ছে রেজাল্টের জন্য। টু বি অনেস্ট ভয় সেরকম করছে না এখন, আমি জানি না পরীক্ষার আগের দিন কী হবে, তো সেটা তোমরা ভিডিওতে দেখতে পাবে। বাট আপাতত আমার ভয় তো করছে না। আমি এই মুহূর্তে বেশি কনসার্ন 8ই মে থেকেও 4ই মে নিয়ে, কারণ সবাই জানে ইলেকশন এর রেজাল্ট, ওইটাও আমাদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ আমরা দেশের ভাবি নাগরিক বলে, একটা গণতান্ত্রিক দেশে থেকে এই জিনিসটা যথেষ্ট একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো ওটা
তো এই যে রেজাল্ট যেটা হতে চলেছে, আমি ডেফিনেটলি আমার যেটা মেন হয়েছে যে আমি আমার মনে হচ্ছে যে 100% তো দিই, আমার মেবি 80%টুকু দিতে পেরেছি শেষ টাইম পর্যন্ত। তো আমার এই মুহূর্তে যেটা টার্গেট এখন থেকে সেটা হচ্ছে যে নেক্সট টাইম আমি আমার 100% দেবো সেমিস্টার ওয়ানে। এই জিনিসটা আমি কখনো বলিনি নিজেকে, বাট এইবার আমি ওটা বলছিলাম মন থেকে। দ্বিতীয়ত আমি প্রচণ্ডভাবে কনফিউজ ছিলাম, ইমোশনাল ফ্লাকচুয়েশন আমার প্রচণ্ড হচ্ছিলো। তো এই 3 মাসে ওই জিনিসগুলো ঠিক করেছি একটু। অ্যান্ড আমি অনেক কিছু রিসার্চ করেছি অ্যাবাউট মাই ফিউচার, অনেক প্ল্যানিং করেছি। যে জিনিসগুলো আমার মনে হয় এখনও জাস্ট কয়েকটা দিন বাকি আছে, হয়তো 2 সপ্তাহ মতো, সেটা আমার মনে হয় করে নেওয়া উচিত। যদি এখন কেউ করেনি আর আমার ভিডিও জাস্ট কেউ দেখছে, তো ওটা আই থিঙ্ক করে নেওয়া উচিত। তো এরকমই আমার ফিলিং। আর ভীষণ যে টেনশন হচ্ছে আমাকে শুনে আমাকে একজন জিজ্ঞাসা করছে কি রেজাল্ট কেমন লাগছে, তো আমার মনে হয় জিনিসটা বলা উচিত। তো এটাই ফিলিং, সেরকম আমাদের কিছু লাগছে না অ্যান্ড টেনশন হচ্ছে না। আমি আমার এক্সপেক্টেড মার্কস ক্যালকুলেট করে দেখে নিয়েছি, বাট আমি এই মুহূর্তেই বলবো না কিছু। তোমাদের একটা প্রশ্ন করতে বলেছিলাম, যদি তোমাদের কারোর আমার কাছে কিছু থেকে থাকে তো আমি এবার ওগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। তো আমি কিছু গুটি কয়েক কোয়েশ্চেন পেয়েছি। তো যার মধ্যে প্রথমেই আমার কাছে যে কোয়েশ্চেনটা এসেছে সেটা হচ্ছে প্রীতি ব্লু প্রিন্ট থেকে। সে করেছে, আমিও মাধ্যমিক দিয়েছি প্রত্যুষা। মাধ্যমিকে তোমার এক্সপেক্টেড মার্ক কত সেটা প্লিজ বলো, তোমার বাড়ি কোথায়, আমার নেমটা নিও, নাম নিলাম প্রীতি। আমি মাধ্যমিকে এক্স্যাক্ট যে মার্কটা ডিজিটে আমি বলতে পারছি না, বাট আমি ডেফিনেটলি রেজাল্টের দিনে যখন ভিডিওটা হবে আমি একদম শুরুতেই বলে দেবো। বাট এই মুহূর্তে ডিজিট আমি বলতে পারছি না, একটা কন্ডিশন রয়েছে আমার নিজের কাছে সেটার জন্য। কিন্তু আমি যেটা বলছি সেটা হচ্ছে যে মডারেট বা অ্যাভাব অ্যাভারেজ এরকম হতে চলেছে, ঠিকঠাক হলে সব ঠিক আছে। প্রীতি আমাকে আরেকটা কোয়েশ্চেন করেছিল, আমার বাড়ি পুরুলিয়া, হীরক রাজার দেশে। তো যাই হোক, বুঝতে পেরেছো আশা করছি। এবার নেক্সট কোয়েশ্চেন আমি যেটা পাচ্ছি এখানে, ভোলানাথ দেব 6U6Y আমাকে কোয়েশ্চেন করেছে মাধ্যমিকে কত নাম্বার পাবে 2026-এ। বলে দিয়েছি, এক্স্যাক্টটা তো পরে বলবো। নেক্সট কোয়েশ্চেন আছে সায়নী করেছে, তুমি কোন স্ট্রিম নিয়েছো আর কি কি সাবজেক্ট নিয়েছো, অ্যান্ড আই এম ইউর বিগ সাপোর্টার, প্লিজ টেক মাই নেম সায়নী, লাভ ফ্রম ওয়েস্ট বেঙ্গল। তো সায়নী আমাকে ভালো কোয়েশ্চেন করেছে, আমার নামটা নিলাম। আর আমি স্ট্রিম নিয়েছি হিউম্যানিটিস বা আর্টস। কী কী সাবজেক্ট নিয়েছি তো আমি বলেছিলাম আগের ভিডিওতে, বাট আমি বলে দিই আমার সাবজেক্ট হচ্ছে একটু চেঞ্জ হয়েছে, তো আবার বলে দিচ্ছি। সাবজেক্টটা হচ্ছে জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, নিউট্রিশন আর কম্পিউটার অ্যাপ্লিকেশন। আরেকটা ছোট্ট করে আমি যেটা বলতে চাইবো, জিওগ্রাফিটা চেঞ্জ করলাম আমার একটা কারণ আছে, ওটা এখন এই মুহূর্তে আমি বলছি না। বাট জিওগ্রাফির বদলে ওটা হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, নিউট্রিশন আর কম্পিউটার অ্যাপ্লিকেশনও হতে পারে। কারণ হিস্ট্রি আমি অলরেডি পড়েছি, বাট আমি পড়ার কোনো কারণের জন্য হিস্ট্রিটাকে চেঞ্জ করিনি, আমি অন্য একটা কারণে চেঞ্জ করেছিলাম। আমি অনেকজনের কাছ থেকে অনেক রকম কনসাল্ট পেলাম, অনেকজনের কাছ থেকে কনসাল্ট করলাম আমি, তো তাদের কিছু থ্রুতেই জিনিসটা হলো, তাই আমি চেঞ্জ করতে বাধ্য হলাম বলতে পারি। তো তাও এখনো 100% আমি গ্যারেন্টি দিয়ে কিছু বলছি না। আর থ্যাংক ইউ সো মাচ ফর সাপোর্টিং মি। তো ওকে, এই হচ্ছে ব্যাপার। সো আমাকে এবার কোয়েশ্চেন করেছে জলি পান্ডে 3028, তুমি কেন সায়েন্স নিলে না। ওকে, এই কোয়েশ্চেনটা আর্টস স্টুডেন্টসরা জেনারেলি পায়, বাট আমি অনলাইনে কখনো ইউটিউবে পাইনি, বাট আজ পেলাম। তো সায়েন্স কেন নিলাম না, প্রথমত সায়েন্সের যে স্ট্রিমটা আমরা যদি ধরি, মেন 4টে সাবজেক্ট, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, যার মধ্যে ম্যাথ নিয়ে আমি হায়ার স্টাডিজ করতে চাই না বা পারবো না। আর বায়োলজি নিয়ে যে ধরনের প্রফেশন মেনলি আছে, অ্যাগ্রিকালচারের দিকে বা রিসার্চের দিকে আমার যাওয়ার ইচ্ছে নেই। আর পেশেন্টসদের সাথে, আমি বলছি না মানুষের সাথে, আমি বলছি পেশেন্টসদের সাথে কাজ করা নিয়ে আমি সেরকমভাবে ইন্টারেস্টেড নই, তাই আমি নার্সিং আর ডাক্তার এইসব সাইডে যেতে পারবো না বা চাইছি না। খুব সাধারণভাবে যারা করে তাদের প্রতি আমার সম্মান, অনেক সম্মান, কিন্তু আমি এই জিনিসটাতে আর কি যেতে ইন্টারেস্টেড নই, আমার এটা পার্সোনাল ওপিনিয়ন। তো সেই দিক থেকে আমার যেটা হয়ে গেল, তো পিসিবি আমি নিতে পারছি না, আর পিসিএম তো আমি নেবো না। ফিজিক্যাল সায়েন্স বা ফিজিক্স, কেমিস্ট্রি এই সাবজেক্টগুলো আমার ভালো লাগে পড়তে, আমি কখনো বলিনি যে আই হেট ফিজিক্যাল সায়েন্স, বাট আমার ম্যাথটা আমি নিয়ে হায়ার স্টাডিজ করতে পারবো না, তার কারণে আমি নিচ্ছি না। কারণ আমার ব্রেন সবসময় নাম্বারসের থেকে বেশি ল্যাঙ্গুয়েজ, দেন মানুষের পার্সপেক্টিভ, সোসাইটি, এথিক্স, জিওপলিটিক্স এইসবের জন্য বেশি ইন্টারেস্টেড থেকেছে, কমিউনিকেশন, দেন আরও বিভিন্ন রকম থিওরি, এগুলোর প্রতি ইন্টারেস্টেড থেকেছে, বিভিন্ন মতবাদের উপর। তো আমি সেই জন্য যেই জিনিসটাতে আমি নিজে পারি সেটাতে আরও বেটার হওয়ার, বেস্ট হওয়ার চেষ্টা করব, ওটাতে আমার বেশি সাকসেস রেট রয়েছে, রাদার দেন যেটাতে আমি পারি না ওটাতে কিছু একটা করা। তো সেই বেসিসে আমি হিউম্যানিটিস চুজ করেছি। কমার্সটাও আমি মেবি চুজ করতে পারতাম, বাট আমাদের এখানে আমাদের স্কুলে কোথাও অ্যাভেলেবেল নেই, যার কারণে আমি কমার্সটা চুজ করতে পারিনি বা ওটাকে একটা অপশন বলে ধরিনি, দ্যাটস ওয়াই আমি আর্টস নিচ্ছি। সো
সো আই থিঙ্ক এই কোয়েশ্চেনটার অ্যান্সার ক্লিয়ার হয়েছে। নেক্সট আমাকে কোয়েশ্চেন করেছে এইচএসের পর কী নিয়ে পড়বে। তো আমি জানতাম না যে এই ধরনের কোয়েশ্চেনগুলো আসবে, বাট এইচএসের পর কী করবো ডাইরেক্টলি 100% কিচ্ছু আমি শিওর নই, যার কারণে আমি বলছি না। 100% শিওর যেদিন হবো সেই দিন বলবো, বা তোমরা আমার ভিডিও দেখতে দেখতে হয়তো কিছুটা আন্দাজ করতে পারবে। বাট এই মুহূর্তে আমি যে এক্সপ্লেনেশনটা দিলাম সেটা থ্রুতেও তোমরা অনেকটা গেস করতে পারো আমার ফিউচার এম কী। মাধ্যমিকে কত নাম্বার রাখবো বললাম। আর আরেকজন কোয়েশ্চেন করেছিল রিম্পা দেবনাথ, যে দিদি তোমার এম অর ড্রিম কি, প্লিজ রিপ্লাই মাই কোয়েশ্চেন। আই এম ভেরি সরি, খুব কড়া ক্ষমা চাইছি যে এটার অ্যান্সার দিতে পারছি না আমি কোনোভাবে। বাকিগুলো তো অনেকটা দেওয়া যাচ্ছে, বাট এটা আমি একদমই দিতে পারছি না, কারণ আমি শিওর নই। আর যেটা শিওর নেই আমার মনে হয় না একদম প্রপারলি বলা। বাট আমি কিছু কিছু জিনিস ভেবে রেখেছি, তার মধ্যেই আমি যে কোনো একটাতে জয়েন করবো। সো তোমরা ওটা আমার সাথে থাকলে জানতেই পারবে। মাধ্যমিকেও অনেকটা তোমরা সবাই অনেকে আমার সাথে ছিলে, তো এতদূর যখন এসেছি আই থিঙ্ক আরও 2 বছর ইজিলি পার হয়ে যাবে, তো তোমরা সবই জানতে পারবে। তো ইয়া, দ্যাটস ইট ফর টুডেজ ভিডিও। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আশা করছি ভিডিওটাকে ঠিকভাবে প্রেজেন্ট করতে পেরেছি তোমাদের কাছে। তো চলো, আজকে ভিডিওটা এখানেই থাকলো। চলো টাটা, বাই বাই, সি ইউ।